যেন তাকিয়ে আছি। এতে করে আমার আনইজি ফিল হচ্ছে। আমার কথার উত্তর না দিয়ে নীলাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মেজাজটাই গরম হয়ে গেল। ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? আসতে এত লেট হলো কেন? বাসায় একটু সমস্যা হয়েছিল। এভাবে নিজের ইচ্ছে মতো অফিসে আসলে তো আর হবে না। আশা করি পরের দিন থেকে এমনটা আর করবেন না। জি ম্যাডাম। তাহলে এখন নিজের কাজে যান। জি। নীলার কেবিন থেকে নিজের কেবিনে এসে কাজে মন দিলাম। অনেক কাজ পড়ে আছে, কালকে কিছুই করতে পারিনি। আর একটা ফাইল দেখলেই আজকের মতো কাজ শেষের মধ্যে ইভা একবার ফোন দিয়ে আমাকে নামাজ পড়তে বলেছে। 3টা বাজে। কাজের চাপে এখনো নামাজ পড়া হয়ে ওঠেনি। ফাইলগুলো তাড়াতাড়ি গুছিয়ে রেখে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে যখনই ক্যান্টিনে খেতে যেতে ধরলাম তখনই পিয়ন এসে বলে গেল ম্যাডাম নাকি আমাকে ডেকেছি। তাই ক্যান্টিনে না গিয়ে ম্যাডামের কেবিনে গেলাম। ফাইলগুলোর কাজ কি শেষ হয়েছে? জি ম্যাম। দুপুরে খেয়েছেন? না ম্যাম। ও ঠিক আছে, গিয়ে খেয়ে নেন। আর অফিস শেষে একটু থাকবেন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ঠিক আছে ম্যাম, আমি তাহলে এখন আসি। নীলার ক্যাবিন থেকে বাহির হয়ে ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। 5টায় অফিস ছুটি হলো, সবাই চলে গেলেও আমি গেলাম না, কারণ নীলার সাথে দেখা করতে হবে। ওর কথা শোনার কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু অফিসের বস কথা না শুনলে চাকরিটা হারাতেও পারি। নীলার ক্যাবিনে এসে দেখি একটা ছেলে আর নীলা বসে বসে গল্প করছে। নীলা আমাকে দেখা মাত্রই বসতে বলল। শাহরিয়ার পরিচয় করিয়ে দেই, এ আমার হাজবেন্ড সিয়াম। হ্যালো ম্যান। হ্যালো। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই তো চলছে, যেমনটা আল্লাহ রেখেছে। ম্যাম, আমাকে কি কারণে থাকতে বলেছিলেন? শাহরিয়ার, এখন তুমি নাম ধরে বলতে পারো, অফিসের সময় শেষ হয়ে গিয়েছে। নীলা, আমি তাহলে চলে যাই, তোমরা কথা বলো। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসবে কিন্তু। বাই ম্যান। বাই। সিয়াম চলে যাবার পর দুজনে চুপচাপ বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। আমার এভাবে বসে থাকতে বিরক্ত লাগছে। নীরবতা ভেঙে নীলা বলল, তোমার বউটা কিন্তু অনেক সুন্দর, তোমার ভাগ্যটা অনেক ভালো, তাই এমন বউ পেয়েছো। নীলার মুখে এবার কথা শুনে আমি হা হয়ে গেলাম। নীলা কিভাবে জানে আমার বিয়ে হয়েছে আর আমার বউ কেমন? অবাক হচ্ছ তাই না? ভাবছো যে মেয়ে তোমাকে ধোকা দিয়ে চলে গেল, সে কিভাবে তোমার সম্পর্কে সবকিছু জানতে পেলো? ম্যাম, আমাকে বাসায় যেতে হবে। একটু যদি কাজ সম্পর্কে কথা বলতেন তাহলে আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারতাম। কেন জানি নীলার মুখে ধোকার শব্দটা শুনতে একদমই ভালো লাগছে না। তোমাকে আমি এই কথাগুলো বলতেই ডেকেছি। তুমি আমার সম্পর্কে এতদিন থেকে যে ভুল ধারণা পোষণ করছো তা ভাঙিয়ে দিতেই তোমাকে ডেকেছি। কি ভুল ধারণা? হে, আপনি আমার মন নিয়ে খেলছেন, এটা ভুল ধারণা? হ্যাঁ, এটাই তোমার ভুল ধারণা। আমি তোমার মন নিয়ে কখনো খেলা করিনি। তোমাকে আমি মন থেকে ভালোবাসতাম। মন থেকে ভালোবাসতেন? মন থেকে ভালোবাসলে এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারতেন না। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, কিন্তু সেটা চাপে পড়ে তোমার জীবন রক্ষার্থে আমাকে এমনটা করতে হয়েছে। বাবা আমাদের সম্পর্কে জানতে পেরেছিল, আমাকে হুমকি দিয়েছিল আমি যদি তোমাকে ভুলে না যাই তাহলে সে তোমাকে গুন্ডা দিয়ে মেরে ফেলবে। এখন আমি কি করতাম তুমি বলো? তারপর বাবা জোর করে সিয়ামের সাথে বিয়ে দিয়ে দেয়। নীলা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। নীলার মুখে কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এত কিছু হয়েছে, তুমি আমাকে একটি বারের জন্যও জানানোর প্রয়োজন বোধ করোনি? জানাতে চেয়েছিলাম, বাবা আমার ফোন নিয়ে নিছিল, বাসা থেকে বাইর হতে দেয়নি। আমার আশেপাশে সব সময় লোক থাকতো। এই দেখো, আমি অযথা কান্না করছি। শাহরিয়ার, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি করছো নীলা? ক্ষমা তো আমার চাওয়ার দরকার। এত বছর ধরে তোমার সম্পর্কে কতই না খারাপ খারাপ কথা ভেবে এসেছি। ভুল তো আমার কখনোই ছিল না, তাই ক্ষমার প্রশ্নই ওঠে না। দুইজনে কিছুক্ষণ নীরব থাকার পর নীলা বলে উঠল, ইভাকে কখনো কষ্ট দিও না। মেয়েটা অনেক ভালো, একদম নিষ্পাপ শিশুর মতো। বাসায় যাও, ইভা তোমার জন্য অপেক্ষা করছে। খোদা হাফেজ। দরজার কাছাকাছি আসার পর, শাহরিয়ার, জীবনটা নতুন করে ইভার কথা মতো গুছিয়ে নিও। অফিস থেকে বাহির হয়ে বাইকটা নিয়ে মার্কেটে গেলাম কিছু গিফট কিনতে ইভার জন্য। আজকে আমি ইভাকে আপন করে কাছে টেনে নিব। এতদিন পারিনি, কেন জানি ইভার কাছাকাছি যেতেই নীলার কথা মনে পড়তো। কিন্তু আর না, সকল বাধা উপেক্ষা করে আমরা দুইজন আজকে এক হবই হব। বাসায় এসে ইভার জন্য আনা গিফটগুলো লুকিয়ে রেখে দিলাম।
রাত্রিবেলায় ইভা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। আমার মনে হলো এইটাই মোক্ষম সময় ইভাকে মনের কথাগুলো বলার। তাই গিফটগুলো নিয়ে বারান্দায় গেলাম। হাঁটু গেড়ে ইভার সামনে বসে পড়লাম। একটা জায়নামাজ আর কোরআন শরীফ সামনে এগিয়ে দিলাম। ইভা অবাক চোখে আমার কর্মকাণ্ড দেখছে। ইভা হবে কি আমার ইহকাল পরকালের জীবন সাথী? হবে কি একসঙ্গে নামাজ আদায় আর কোরআন শরীফ তেলাওয়াত করার সাথী? ইভা আমার কথাগুলো শুনে কান্না করে দিল। হ্যাঁ, হব। দাঁড়িয়ে পড়ার সাথে সাথেই ইভা আমাকে জড়িয়ে ধরল। আমিও জড়িয়ে নিলাম।